मैम अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। তোমাদের বাচ্চা কেমন আছে? আচ্ছা দেখি বাকিরা সবাই কি জয়েন করতে লেট করছে। मैम আপনার সাউন্ড অনেক আস্তে আসছে। তাই না? আজকে আমার নেটওয়ার্ক বাজে, বুঝছো? আমি তোমাদের লিংক পাঠাতেই আমার মানে অনেক কষ্ট হয়েছে। জি ম্যাম। এখন দেখো তো ঠিক মতো শোনা যায় কিনা, জি ম্যাম। মানে সাউন্ড এখন ঠিক আছে কিনা একটু দেখো। জি ম্যাম, মোটামুটি আগের চেয়ে বেটার। দেখছি। তো সাউন্ড অনেক বাড়িয়ে দিয়েছি, এখন কি অবস্থা জানি। আচ্ছা আমি একটু দেখি, শুধু তুমি আছো একটা ক্লাসে, বাকি দেখি লিংক দিলাম আগে 15 মিনিট আগে নিয়ে করা হচ্ছে। কি ব্যাপার আজকে, কি সবার কি অবস্থা? কেউ দেখি জয়েন করছে না মিটিংয়ে। দিয়া জয়েন করলো এখন। তোমাদের তো রুটিন অনুযায়ী আসলে ক্লাস হবে, ঠিক আছে? না হলে আমরা আগে জানি প্রিপেয়ার্ড থাকবা যে না 10টা আমাদের ক্লাস আছে, 11টা ক্লাস। লিংক কিন্তু দেই, কিন্তু আমার আইডি পাসওয়ার্ডটা কিন্তু একই থাকে, তোমার খেয়াল করবা। তো যদি মনে করো যে লিংকে ঢুকতে অসুবিধা হচ্ছে, তাহলে আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে যাবে। আচ্ছা আমার তো 3জন, ফাতেমা, দিয়া আর হচ্ছে লাবিবা, 3জনকে আমি পাচ্ছি। অলরেডি 5 মিনিট হয়ে গিয়েছে। আচ্ছা তো দেখি 5 মিনিট আমি প্রতিদিনই ওয়েট করি, আজকে ওয়েট করলাম। তো এখন আরেকজন আসছে, আমি শুরু করে দেবো, কারণ আমাদের তো একটা নির্ধারিত সময় থাকে, পরে দেখা যাবে মিটিংটা ক্লোজ হয়ে যাবে। আচ্ছা মেয়েরা, আজকে হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে তোমার আচ্ছা আজকে আমরা হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে আর্থিক ব্যবস্থাপকের 3টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এর আগের ক্লাসে হচ্ছে আমরা পড়েছিলাম অর্থায়নের কার্যাবলী ছিল, সেই অর্থায়নের কার্যাবলীটা আমরা পড়েছিলাম। তহবিল সংগ্রহ পর্যন্ত আমাদের পড়া হয়েছিল। অর্থায়নের কার্যাবলী 2টা আমরা ভাগ করে পড়েছি। তো আজকের টপিক যেটা আমাদের 1.8, তো সেটার নাম হচ্ছে যে আর্থিক ব্যবস্থাপকের 3টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আচ্ছা আগে এই জিনিসটা একটু বুঝে নেই। আমাদের
যারা আর্থিক ব্যবস্থাপক বা ফিনান্সিয়াল ম্যানেজার আছে। ফিনান্সিয়াল ম্যানেজার কারা? আসলে যারা একটা কোম্পানির ফিনান্স রিলেটেড ইস্যু নিয়ে কাজ করে তাদেরকে আমরা বলি ফিনান্সিয়াল ম্যানেজার। ঠিক আছে? তো ম্যানেজারের মধ্যেও কিন্তু ধরন আছে। অনেক ম্যানেজার আছে যারা ওভারঅল যাবতীয় বিষয় নিয়ে কাজ করে কোম্পানির। তোমার হচ্ছে তোমরা যে ম্যানেজমেন্টে পড়ো যে একদম মোটিভেশন, তারপরে তোমার কর্মী সংস্থান, মানে যাবতীয় বিষয় নিয়ে কাজ করে। কিছু ম্যানেজার আছে যে যারা শুধুমাত্র অর্থ নিয়ে হচ্ছে তোমার কাজ করে, তো তাদেরকে আমরা বলছি যে ফিনান্সিয়াল ম্যানেজার। তো এই ফিনান্সিয়াল ম্যানেজার মূলত কোন ধরনের কাজগুলো করে সেটা আমরা দেখবো। অনেক কাজই করে, কিন্তু আমরা এখানে 3 ধরনের কাজকে মূলত দেখবো। দেখো এখানে বলছে অর্থ সংক্রান্ত কার্যাবলীর দায়িত্ব নিয়ে যদি ব্যক্তিকে আর্থিক ব্যবস্থাপক বলা হয়। তোমাদেরকে আমি শুরুতেই বলেছি যে অর্থ সংক্রান্ত কাজে যে ব্যক্তি নিয়োজিত আছে তাকে আমরা বলছি যে আর্থিক ব্যবস্থাপক। ঠিক আছে? তো আর্থিক ব্যবস্থাপকের তোমার হচ্ছে যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের দুজন আছে, আমি নিয়ে নিই। ফারজানা চৌধুরী 2019, দুইটা কেন আইটি 219 দুইটা আইটি থেকে জয়েন করছে। আচ্ছা, তো দেখো বলছে অর্থ সংক্রান্ত কার্যাবলীর দায়িত্ব নিয়োজিত ব্যক্তিকে তোমার হচ্ছে যে ফারজানা চৌধুরী তিনবার ফারজানা চৌধুরী 219 একটা ব্যবসা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য আর্থিক ব্যবস্থাপককে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। নিম্নে একজন আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত সমূহ চিত্রে দেখানো হলো। আচ্ছা, তাহলে আমরা জেনে নিলাম যেই ব্যক্তি অর্থ সংক্রান্ত কাজ করে তাকে আমরা আর্থিক ব্যবস্থাপক বলছি। তো আর্থিক ব্যবস্থাপকের 3টা গুরুত্বপূর্ণ কাজ আমরা এই ছকের মাধ্যমে দেখতে পাচ্ছি। দেখো আর্থিক ব্যবস্থাপকের 3টা গুরুত্বপূর্ণ কাজ আমরা সুন্দরভাবে ছকে দেখতে পাচ্ছি। প্রথমটাই হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত, দ্বিতীয়টা হচ্ছে অর্থ সংস্থান সিদ্ধান্ত, আর তৃতীয়টা হচ্ছে তোমার আমি তো অ্যাডমিট করে নেই, আমি বুঝতেছি না এত ফারজানা চৌধুরী কেন। ফারজানা চৌধুরীর জয়েনিং তো বারবার ট্রাই করছে নাকি এরকম কেন? আমি অ্যাডমিট অল দিয়ে ফেলেছি, এখন নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা দেখো, বিনিয়োগ সিদ্ধান্ত, অর্থ সংস্থান সিদ্ধান্ত এবং লভ্যাংশ সিদ্ধান্ত। তো বিনিয়োগ সিদ্ধান্তটাই হচ্ছে আর্থিক ব্যবস্থাপকের প্রথম সিদ্ধান্ত। এই বিনিয়োগ সিদ্ধান্তকে আবার দুই ভাগে ভাগ করে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে চলতি মূলধন ব্যবস্থাপনা আর একটা হচ্ছে মূলধন বাজেটিং। আমরা একটা জিনিস খেয়াল করবো মেয়েরা, এই আমরা ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা আমাদের এরকম, মানে আমাদের টপিকস গুলো বারবার রিপিট হবে। ইভেন আমরা যখন অন্যান্য অধ্যায়গুলো পড়ব তখন এই চ্যাপ্টারের টপিকসের মূল কথাগুলো বারবার রিপিট হবে। এজন্য হচ্ছে যে তোমার আমাদের এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়তে হবে, কারণ এটাই হচ্ছে আমাদের বেসিক চ্যাপ্টার। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো বিনিয়োগ সিদ্ধান্ত বলতে আমরা কি বুঝাচ্ছি। যেটা ওয়ালাইকুম আসসালাম। যেটা আর্থিক ব্যবস্থাপকের প্রথম সিদ্ধান্ত, সেটা নামই হচ্ছে ইনভেস্টমেন্ট ডিসিশন বা বিনিয়োগ সিদ্ধান্ত। বিনিয়োগ সিদ্ধান্ত বলতে বোঝায় প্রতিষ্ঠান কোন কোন সম্পত্তিতে বা তহবিলে বিনিয়োগ করবে এবং কি পরিমাণ বিনিয়োগ করবে তা নির্ধারণ করা। যে সমস্ত সম্পত্তিতে বা প্রকল্পতে বিনিয়োগ করা হয় তাকে নিম্নোক্ত দুটি ভাগে ভাগ করা যায়। আচ্ছা, এখন ধরো তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক ব্যবস্থাপক হিসেবে নিয়োগ পেয়েছো। এখন তোমার প্রথম কাজই হবে ওই প্রতিষ্ঠানের জন্য তুমি কোথায় কোথায় ইনভেস্ট করবা। ইনভেস্ট করার অপরচুনিটি কিন্তু অনেক। ঠিক আছে? তুমি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে পারো। এখন তোমার ব্যবসায় যে বিনিয়োগটা তুমি কোন কোন জায়গায় করবা এই কাজটা নির্ধারণ করা এবং কি পরিমাণে তুমি বিনিয়োগ করবে এটা নির্ধারণ করা হবে তোমার প্রথম কাজ।
তো সম্পত্তি বিবেচনায় বা প্রকল্প বিবেচনায় আবার বিনিয়োগ সিদ্ধান্তকে দুই ভাগে ভাগ করেছে। আমরা সবাই আগেই পড়ে এসেছি যে চলতি মূলধন ব্যবস্থাপনা বা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, এখানে একজন ব্যবস্থাপককে সিদ্ধান্ত নিতে হয় যে 1 বছরের কম সময়ের মধ্যে যে বিনিয়োগগুলো আছে সেগুলো তার সে কি কত টাকা বিনিয়োগ করবে এবং কোথায় কোথায় বিনিয়োগ করবে। তো আমরা এখন দেখে নিই যে চলতি মূলধন ব্যবস্থাপনার কাজটা কি। ব্যবসায় দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় মূলধনকে চলতি মূলধন বলা হয়। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। চলতি মূলধনের সংজ্ঞাটা সবাই হচ্ছে যে সুন্দর করে পড়ে রাখবা, ঠিক আছে? সেটা কি যে ব্যবসায়ের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় মূলধনকে চলতি মূলধন বলা হয়। দেখো, ব্যবসার দৈনন্দিন কর্মকাণ্ড ডেইলি এক্সপেন্স গুলো মেটানোর জন্য আমাদের যে মূলধনটা করা হয় সেটাকে চলতি ম্যাম, মূলধন। যেটা প্রথমে মূলধন আনে সেটাকে তো চলতি মূলধন বলে না ম্যাম? না, মানে প্রথমে যে ব্যবসার শুরু মূলধন না ব্যবসার শুরুতে যে মূলধনটা আনে সেটাকে আমরা বলি প্রাথমিক বিনিয়োগ, ঠিক আছে? তো ও আচ্ছা প্রাথমিক ম্যাম। বিনিয়োগের টাকাটা কিন্তু একদিনের জন্য না, এটা আমার সারা যত বছর জি আমার মিস। ব্যবসা চলবে তত বছরের জন্য। তাহলে এটা কিন্তু আমাদের স্থায়ী মূলধন হয়ে গেল। ধরো তোমার কাছে 1 লক্ষ টাকা আছে, তুমি 1 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, এটা তো কোনো দৈনন্দিন কর্মকাণ্ড না, এটা তুমি সারা জীবনের জন্য 1 লক্ষ টাকা তোমার ব্যবসায় কাজে খাটিয়েছো। তাহলে প্রথম টাকাটা আমাদের প্রাথমিক মূলধন, যেটা আমাদের মূলধন বাজেটিং এর অংশ হবে, সেটা চলতি মূলধন না। দেখো, তোমার প্রশ্নটার উত্তর নিচের লাইনটাতেই আছে। চলতি মূলধন উপাদান হচ্ছে নগদ তহবিল। মানে কি কি জিনিস আছে? নগদ তহবিল, মজুত পণ্য, প্রাপ্য বিল, বিবিধ দেনাদার ইত্যাদি, যেগুলো তোমরা অ্যাকাউন্টিং এ পড়ো, তাই না? চলতি মূলধন বা চলতি সম্পদগুলো আমরা ছকে জি মুখস্থ মিস। করি, সবাই ছকে মুখস্থ করি, কারণ আমাদের অঙ্ক করার সময় লাগে, অ্যাকাউন্টিং অঙ্ক করার সময় এবং ফিনান্সের অঙ্ক করার সময় কিন্তু তোমার এগুলো লাগবে, ঠিক আছে? যে চলতি মূলধন গুলো কি কি, নগদ তহবিল, মজুত পণ্য, প্রাপ্য বিল, বিবিধ দেনাদার, এগুলোকে আমরা বলছি চলতি মূলধন, যার মেয়াদ 1 বছর বা কম। তাহলে এটা আমাদেরকে এমসিকিউর জন্য তো অবশ্যই লাগবে, যার মেয়াদ 1 বছর বা তার কম। আর এই চলতি মূলধনের উপাদানগুলো আমাদের অ্যাকাউন্টিং এও লাগবে, ফিনান্সেও লাগবে, ম্যানেজমেন্ট, এটা তুমি কমার্সে পড়লে সব জায়গায় লাগছে, ঠিক আছে? এরপরে হচ্ছে একজন আর্থিক ব্যবস্থাপককে চলতি সম্পত্তিতে এমন ভাবে বিনিয়োগ করতে হবে যাতে তারল্য ও মুনাফার মধ্যে সমন্বয় সাধন করা যায়। এই যে জিনিসটা, এটা আমরা একদম আছে, আমি তাকে নিয়ে নিই, জয়েন করিয়ে নিই। আর তোমাদের জয়েন করতে করতে তো 15 মিনিট চলে যায়, পরে হচ্ছে ক্লাস কেমনে করবা তোমরা মেয়েরা? আমি কিন্তু লিঙ্কটা 15 মিনিট আগেই দিয়ে দিই আর কি। তো হচ্ছে আমি যদি তোমার আগে থেকে মিটিংটা ওপেন রাখি তাহলে কি হবে, আমাদের তো সবাই জানো 40 মিনিট পর অটোমেটিক জুমটা কেটে যায়, তাহলে আমার সময়টা আগেই ওখানে শেষ হয়ে যাবে। এই কারণে তো আমি আর মিটিং এর আগে মিটিং ওপেন রাখতে পারবো না। তো তোমরা সবাই রেডি থাকবা যে না 10টার সময় আমাদের ক্লাস, আমাদের ঠিক 10টার সময়, যাতে আমি 10টা, আমি কিন্তু 59 লিংকটা ওপেন করে দিই। তো তোমরা 10টার সময় ক্লিক করলে 3-4 মিনিটের মধ্যে সবাই একটা জয়েন করতে পারার কথা, তোমরা আসোই দেরি করে। আচ্ছা, এখন দেখো, একজন আর্থিক ব্যবস্থাপককে চলতি সম্পত্তিতে এমন ভাবে বিনিয়োগ করতে হবে যাতে তারল্য ও মুনাফার মধ্যে সমন্বয় সাধন করা যায়। এটা আমরা আগেও পড়ে এসেছি যে তারল্য ও মুনাফার মধ্যে সমন্বয় সাধন করা বলতে কি বোঝাচ্ছে, যে বেশি মুনাফার আশায় যদি আমরা সবটুকু টাকাই তোমার বিনিয়োগ করে ফেলি তাহলে হচ্ছে আমরা ব্যবসা পরিচালনা করতে ব্যর্থ হবো। কারণ তারল্য হচ্ছে যে আমার এমন একটা জিনিস যেটা আমাদের প্রতিদিনের কাজে লাগছে, কাজে আমাকে বিনিয়োগ তেমন ভাবে করতে হবে যাতে আমার হাতে তারল্যও থাকে প্লাস আমার মুনাফাটাও হয়। তাহলে তুমি যদি কোনো প্রতিষ্ঠানে আর্থিক ব্যবস্থাপক হও, তোমার প্রথম কাজই হবে তোমার দৈনন্দিন কাজ পরিচালনার জন্য তোমার মূলধনটাকে বিনিয়োগ করা। এগুলোর মধ্যে কি কি আছে সেগুলো তোমাকে জানতে হবে, তা না হলে তুমি বুঝবাই না যে তোমার চলতি মূলধন কোনগুলো। তো সেগুলো কি, সেগুলো হচ্ছে নগদ তহবিল, মজুত পণ্য, প্রাপ্য বিল, বিবিধ দেনাদার ইত্যাদি। আর এটা মেয়াদটাও তুমি জেনে নিলে 1 বছর বা তার কম। তারল্য ও মুনাফার মধ্যে সমন্বয় সাধন করতে হবে তোমাকে। সিদ্ধান্তটা এইভাবে নিতে হবে যাতে প্রতিষ্ঠানের তারল্য বজায় ঠিক থাকে, আবার প্রতিষ্ঠানের মুনাফাটাও ঠিক থাকে, মানে কোনোটাই বেশি বা কম না হয়ে যায়। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের
বিনিয়োগ সিদ্ধান্তের ক নাম্বার অংশ চলতি সংখ্যক ব্যবস্থাপনা। এখন আমরা খ নাম্বারটা করব। খ নাম্বারটা হচ্ছে তোমার, খ নাম্বারের নাম হচ্ছে মজুদ পণ্য ব্যবস্থাপনা। ঠিক আছে, তো সরি, খ নাম্বার হচ্ছে মূলধন বাজেটিং। আমরা দেখতে পাচ্ছি খ নাম্বার হচ্ছে মূলধন বাজেটিং। তো আমরা এখন মূলধন বাজেটিংটা দেখব। আমরা মূলধন বাজেটিং কি সবাই আগে জেনে এসেছি। মূলধন বাজেটিং বলতে বোঝাচ্ছে যে তোমার যেখানে তোমার হচ্ছে যে আমরা আমরা এখন এটা পড়ছি মূলধন বাজেটিং। মূলধন বাজেটিং বলতে বোঝাচ্ছে যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করাকে। এটা সবসময় মনে রাখবা, এই জিনিসটা তোমার একদম এমবিএ পর্যন্ত কাজে লাগবে। ঠিক আছে, এমবিএ পর্যন্ত কাজে লাগবে। ইভেন যেহেতু আমরা কমার্সে পড়ছি, আমাদের জব ইন্টারভিউ গুলো কিন্তু আমাদের এই কমার্স রিলেটেড টপিকস এর উপরেই হয়। ঠিক আছে, তো তুমি যখন কোনো জব ইন্টারভিউ দিতে যাবে তখনও তোমাকে এটা জিজ্ঞেস করতে পারে মূলধন বাজেটিং কি। ঠিক আছে, তো আমি গতকালই আমার ছোট ভাইয়ের সাথে কথা বলছিলাম, ওর একটা জব ইন্টারভিউ ছিল, অলরেডি একটা ব্যাংকে জব করে, তো আরেকটা ব্যাংকে ও সিভি দিয়েছিল, তো সেইখানে ওর ইন্টারভিউ ছিল। তো সেইখানেও বলছিল যে তোমরা পড়বা আস্তে আস্তে, দেখো যে আপু বেসেল নিয়ে খুব প্রশ্ন করছিল, বেসেল নিয়ে, বেসেল 1, বেসেল 2, ক্যাপিটাল বাজেটিং। দেখো ও কিন্তু একটা ব্যাংকে প্রায় 5-6 বছর কাজ করে ফেলছে, তারপরে ওকে ক্যাপিটাল বাজেটিং বা তোমার এই মূলধন বাজেটিং নিয়ে প্রশ্ন করছে। তার মানে আমাদের এটা একদম স্টুডেন্ট লাইফ থেকে ক্লিয়ার ধারণা থাকা লাগবে, যাতে একদম চাকরি মানে একদম চাকরি পর্যন্ত আমাদের এগুলো লাগবে, যেহেতু আমরা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। ঠিক আছে, এই জন্যই এটা কেন বললাম কথাটা, যে গুরুত্ব বোঝানোর জন্য, যে এগুলো আমাদের বেসিক, এগুলো আমাদের সারা জীবনই লাগবে। আচ্ছা, তো এখন দেখো মূলধন বাজেটিং জিনিসটা কি। মূলধন বাজেটিং বলতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করাকে বোঝায়। এক্ষেত্রে ওই প্রকল্পের জন্য কি পরিমাণ মূলধন প্রয়োজন, প্রকল্পের কার্যকাল, ওই প্রকল্প থেকে ভবিষ্যতে প্রত্যাশিত আয়, ঝুঁকি প্রভৃতি বিষয়ে বিবেচনা ও মূল্যায়ন করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বা সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তো তুমি একটা প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল ম্যানেজার, তোমাকে শুধুমাত্র চলতি সম্পদের কথা চিন্তা করলেও হবে না, তোমাকে দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথাও চিন্তা করতে হবে। তো দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা চিন্তা করতে হলে তোমাকে অবশ্যই যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত তুমি যে গ্রহণ করবা, সেই সিদ্ধান্ত গ্রহণ করার যে প্রক্রিয়াটা, সেটা কি আমরা বলছি মূলধন বাজেটিং। তো তুমি কি দেখে বিনিয়োগ সিদ্ধান্ত নিবা, তুমি ওইখান থেকে কি রকম আয় পাবা, তুমি ওইখান থেকে তোমার ঝুঁকি কি রকম, তোমার ম্যাম, মূলধন মার্জিনিং বলতে কি বোঝাতেছে যে মূলধনটা নির্ধারণ করা? না, মূলধন বাজেটিং বলতে বোঝায় দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া। ওকে ম্যাম। মূলধন বাজেটিং বলতে বোঝায় দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া। ঠিক আছে, দেখো এখানে বলা হয়েছে যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করাকে বোঝায়। মানে তুমি জি মিস। 5 বছরের জন্য বা 60 বছরের জন্য অবশ্যই মেয়াদটা 5 বছরের করে হতে হবে। তুমি যে বিনিয়োগ সিদ্ধান্তটা নিবা সেটাই মূলধন বাজেটিং। আমি উদাহরণ দেই, ধরো তুমি একটা প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল ম্যানেজার, এখন তুমি ওই প্রতিষ্ঠানের জন্য একটা মেশিন কিনছো, যেই মেশিন দিয়ে অটোমেটিকলি রং করা যায়, মানে কাপড়ে রং করা যায়। তাহলে এই জি সিদ্ধান্তটা ম্যাম। তুমি তো নিশ্চয়ই একদিন দুদিনের জন্য নিচ্ছ না, অবশ্যই যেটা মেশিন কিনছো অবশ্যই 5 বছর, 7 বছর বা 10 বছরের জন্য নিচ্ছ। এরকম সিদ্ধান্তকে আমরা বলছি মূলধন বাজেটিং সিদ্ধান্ত। আবার হতে পারে, ধরো তুমি একটা প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল ম্যানেজার, তুমি তোমার প্রতিষ্ঠানের ফ্যাক্টরির জন্য একটা জমি কিনছো, ফ্যাক্টরির জন্য যে জমি কিনছো, এই জমি কেনার সিদ্ধান্তটাই হবে তোমার কি মূলধন বাজেটিং সিদ্ধান্ত। ঠিক আছে, মানে বড় বড় সময়ের জন্য। জি ম্যাম, এই বুঝেছি। বাসার কথা বলি, ধরো তোমার বাসার জন্য তুমি ফ্রিজ কিনছো, বাসার জন্য টিভি কিনছো, এগুলো কি একদিন দুদিনের জন্য কিনছো? অবশ্যই না, নো ম্যাম, এগুলো এগুলো আমরা পাঁচ অনেকদিন বছর ব্যবহার। 7 বছর এগুলা, বা অনেকে দেখবো ফার্নিচার কেনার সময় দোকানে যায় বলি ভাই এগুলা কি 10 বছরের মধ্যে কিনে উঠবে কিনা, বা হচ্ছে এগুলা কিরকম মানে তোমার হচ্ছে লং লাস্টিং হবে কিনা। তো আমরা দীর্ঘ সময়ের জন্য যে সমস্ত জিনিসপত্র কিনি, অলরেডি দেখো আমি কতগুলো নাম বলেছি, আসবাবপত্র, যন্ত্রপাতি, মেশিনারি, ঠিক আছে, জমি, ভূমি, দালান কোঠা, এই দীর্ঘমেয়াদী যাবতীয় যে সম্পদ বা স্থায়ী সম্পদ, সেগুলোকে বিনিয়োগ করাকে আমি বলছি যে মূলধন বাজেটিং। ঠিক আছে, এগুলো আমাদের অ্যাকাউন্টিং এর কাজে লাগে। তো এখন হচ্ছে এই মূলধন বাজেটিং সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদেরকে কি কি
বিষয় মাথায় রাখতে হবে। কি পরিমাণ মূলধন প্রয়োজন। এখন ধরো তোমার বাসায় একটা ফ্রিজ লাগবে, তো তুমি মনে মনে চিন্তা করছো যে আমি একটা ডাবল ডোর ফ্রিজ কিনবো। ডাবল ডোর ফ্রিজ গুলো তো বোঝোই, যেগুলো আলমারির মতো আর কি। ওগুলা কিনতে গেলে কিন্তু তোমার প্রায় লাখখানিকের উপরে বাজেট ধরা লাগবে। এখন তুমি এক জায়গায় মূলধন বাজেটিং করলা, কিন্তু তোমার মূলধনটা তোমার ওই পরিমাণ আছে কিনা সেটা তোমাকে জেনেই কিন্তু বিনিয়োগটা করতে হবে। এটা মানে প্রথম কাজই হচ্ছে কি পরিমাণ মূলধন প্রয়োজন। তারপর তোমাকে জানতে হবে ওই প্রকল্পটা কত বছর ধরে কাজ করবে। বাসার ক্ষেত্রে ফ্যামিলি লাইফে কিন্তু এটা আমরা সাধারণত বের করি না যে একটা ফ্রিজ আমাদের কত বছর যাবে, কিন্তু তারপরে কিন্তু আমরা ধরে নিই যে 10-15 বছর আমরা একটা ফ্রিজ যাতে ইউজ করতে পারি। কিন্তু ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই প্রকল্পের কার্যকাল বের করে তুমি বিনিয়োগ করতে হবে। না আমি একটা 1 কোটি টাকা দিয়ে একটা রং করা মেশিন কিনছি, তাহলে এটা কি আসলে কত বছর চলবে? ঠিক আছে, তো এটা আসলে কত বছর চলবে, তো এটা যদি আমরা হচ্ছে তোমার বের করতে না পারি, তাহলে আসলে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত আমরা নিতে পারবো না। ঠিক আছে, এরপরে দেখো যে আমাদের বলেছে যে প্রকল্পের কার্যকলাপ করলাম, ওই প্রকল্প থেকে ভবিষ্যতে প্রত্যাশিত আয়, ঝুঁকি প্রভৃতি বিষয় বিবেচনা ও মূল্যায়ন করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তোমার প্রত্যাশিত আয়, একটা 1 কোটি টাকা দিয়ে তুমি রং করার মেশিন কিনছো, 1 কোটি টাকা খরচ করে তুমি কি 1 কোটি পরিমাণ টাকা ফেরত পাবা কিনা, এটা তোমাকে চিন্তা করে কিন্তু বিনিয়োগ করতে হবে। যেমন হচ্ছে ধরো তোমার কাছে আছে 50,000 টাকা, এখন তুমি যদি 1 লক্ষ টাকা যেটা ফ্রিজ কিনতে যাও, অবশ্যই এটা তোমার জন্য ঠিক হবে না। ঠিক সেরকম তোমার ভবিষ্যতে প্রত্যাশিত আয় অনুযায়ী কিন্তু তোমাকে ব্যয়ের সিদ্ধান্তটা নিতে হবে, যে তুমি 1 কোটি টাকা দিয়ে একটা রং করার মেশিন কিনবা 10 বছরের জন্য, তাকে তুমি কি পরিমাণ বেনিফিট পাবা। ঝুঁকি, ঝুঁকিটা কিরকম, তুমি একটা 1 কোটি টাকা দিয়ে মেশিন কিনছো, ওটাকে আসলে ঠিক করার মতো বাংলাদেশের প্রযুক্তি আছে কিনা, নাকি আবার ঠিক করানোর জন্য তুমি বিদেশ থেকে মেশিন এনেছো, ঠিক করানোর জন্য আবার বাইরে পাঠাতে হবে, অথবা বাইরে থেকে টেকনিশিয়ান এনে তোমাকে ঠিক করাতে হবে। তো এটাতে কিন্তু তোমার ঝুঁকিটা বেড়ে যায়। ঠিক আছে, তো প্লাস হচ্ছে এই মেশিনটার ব্যয় তোমার পণ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে কিনা। তো সবকিছু মিলেই কিন্তু তোমাকে একটা দীর্ঘমেয়াদীতে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হবে। এই যে তুমি এত কিছু মূল্যায়ন করে, এত বিষয় বিবেচনা করে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত নিচ্ছ, এটাকেই আমরা বলছি মূলধন বাজেটিং। আচ্ছা, আমি অনেকক্ষণ ধরে কথা বলছি, এখন দেখো তো তোমরা যে এই দুটা জিনিস বুঝতে পেরেছো কিনা। জি মিস, বুঝছি। কারণ হচ্ছে আমি ইচ্ছা করে এতটা সময় নিয়ে বলছি, যেহেতু অনলাইনে, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তারপরও যদি প্রবলেম হয় আমাকে অবশ্যই বলবা। আর অলরেডি এই দুটা কিন্তু আমরা আগেই পড়ে এসেছি। ঠিক আছে, কার্যাবলীর মধ্যে এই দুটো আগেই পড়ে এসেছি। আচ্ছা, তাহলে হচ্ছে দেখো ছকের মাত্র আমরা প্রথমটা পড়লাম, আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত। তিনটার মধ্যে আমরা প্রথমটা পড়েছি বিনিয়োগ সিদ্ধান্ত বা ইনভেস্টমেন্ট ডিসিশন। তো এই বিনিয়োগ সিদ্ধান্ত বা ইনভেস্টমেন্ট ডিসিশনের আমাদের দুইটা অংশ, একটা হচ্ছে চলতি মূলধন ব্যবস্থাপনা আর একটা হচ্ছে মূলধন বাজেটিং সিদ্ধান্ত। ঠিক আছে, তো এখন আমরা 2 নাম্বারটা পড়বো অর্থ সংস্থান সিদ্ধান্ত। দেখো, অর্থ সংস্থান সিদ্ধান্ত বা ফাইন্যান্সিং ডিসিশন। তো ফাইন্যান্সিং ডিসিশনটা আমরা একটু দেখে নিই জিনিসটা কি। দেখো, বলেছে যে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের পর আর্থিক ব্যবস্থাপকের কাজ হলো প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা। এখন তুমি তো সিদ্ধান্ত নিয়ে বসে থাকলেই হবে না যে আমি 1 কোটি টাকা হচ্ছে তোমার দিয়ে একটা মেশিন কিনবো। এখন এই 1 কোটি টাকা তুমি কোথা থেকে অ্যারেঞ্জ করবা, এটা চিন্তা করা বা এটা বের করা হবে তোমার দ্বিতীয় কাজ। ঠিক আছে, যে না আমার একটা মেশিন কিন্তু 1 কোটি টাকা দিয়ে, এখন আমার কাজ হচ্ছে যে আমি এই টাকাটা কোনখান থেকে সংগ্রহ করব। তো সেই ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের কি পরিমাণ নিজস্ব মূলধন এবং কি পরিমাণ ঋণকৃত মূলধন থেকে সংগ্রহ করা হবে তা নির্ধারণ করাই এই সিদ্ধান্তের মূল বিষয়। খুব সহজ লাইনটা, তোমরা নিজেরাই বুঝতে পারছো। তার মানে এই 1 কোটি টাকার মধ্যে তুমি তোমার নিজের থেকে কতটুকু টাকা দিবে আর কি পরিমাণ ঋণ নিবে সেটা তুমি ঠিক করবা। আমরা সবাই জানি যে ঋণ নিলে কিন্তু আমাদের দায় বেড়ে যায়। ঠিক আছে, তো আমাদেরকে বেশি করে ঋণ নিলে যে আমাদের জন্য ভালো, যে আমি পুরো 1 কোটি টাকা ঋণ নিয়ে আমি আমার মেশিনটা কিনবো, তাহলে কিন্তু আমার দায় বেড়ে যাবে, সেটাও করা যাবে না। তো কি পরিমাণ টাকা আমি আমার ব্যবসা থেকে দিব
আর কি পরিমাণ টাকা আমি ঋণ নিয়ে মেশিনটা কিনবো সেটা নির্ধারণ করাই কিন্তু ফাইন্যান্সিং ডিসিশন। আমি দেখো আবারও বলছি, বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার পরে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা যে বিনিয়োগ সিদ্ধান্তটা নিলাম আমরা এখন এই টাকাটা কোথায় পাবো, এই প্রয়োজনীয় অর্থটা আমি কোথা থেকে সংগ্রহ করব, এই কোথা থেকে সংগ্রহ করব এটা ঠিক করাটাই হচ্ছে তোমার ফাইন্যান্সিং ডিসিশন। সেই ক্ষেত্রে কি পরিমাণ টাকা নিজের টাকা হবে এবং কি পরিমাণ টাকা ঋণ করে নিয়ে আসবে এটা নির্ধারণ করাই হবে আর্থিক ব্যবস্থাপকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ। আচ্ছা, তো আমাদের 2 নম্বর কাজটাও হয়ে গেল, দেখো আর্থিক অর্থসংস্থান সিদ্ধান্ত গ্রহণ। এরপরে 3 নম্বর কাজটা হবে লভ্যাংশ সিদ্ধান্ত। লভ্যাংশ প্রথমেই আমরা জেনে নিই যে লভ্যাংশ বলতে আসলে কি বোঝায়। ঠিক আছে, লভ্যাংশ বলতে আসলে আমরা বুঝাই যে একটা কোম্পানির শেয়ারে বিনিয়োগ করার পর ওই শেয়ার থেকে আমরা যে পরিমাণ লাভ পাই সেটাকেই হচ্ছে আমরা বলি লভ্যাংশ। এটার আবার কি সিদ্ধান্ত, ঠিক আছে, তো আমরা দেখি আসলে লভ্যাংশ সিদ্ধান্ত বা ডিভিডেন্ড ডিসিশন কি। লভ্যাংশের ইংরেজি শব্দ হচ্ছে ডিভিডেন্ড, ঠিক আছে, আর সিদ্ধান্ত ইংরেজি তো আমরা সবাই জানি। তো ডিভিডেন্ড ডিসিশন বলতে কি বোঝাচ্ছে, লভ্যাংশ সিদ্ধান্ত বলতে বোঝায় অর্জিত মুনাফার কত অংশ লভ্যাংশ হিসেবে শেয়ার মালিকদের প্রদান করতে হবে এবং কত অংশ কারবারে পুনরায় বিনিয়োগের জন্য অবন্টিত মুনাফা হিসেবে রেখে দেওয়া হবে। লভ্যাংশ সিদ্ধান্ত এমন ভাবে গ্রহণ করা উচিত যাতে কোম্পানির শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি করে। যেটা বুঝিয়ে দিচ্ছি, প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে লভ্যাংশ আসলে সিদ্ধান্ত জিনিসটা কি। সেটা হচ্ছে যে লভ্যাংশ সিদ্ধান্ত জিনিসটা হচ্ছে যে তুমি তোমার মুনাফার একটা প্রতিষ্ঠান, ধরো তুমি একটা প্রতিষ্ঠানের মালিক, তুমি তোমার প্রতিষ্ঠান থেকে 100 টাকা মুনাফা করেছো, ঠিক আছে, মাত্র 100 টাকা মুনাফা করেছো। তো মুনাফার কত অংশ এখানে বলা হয়েছে যে মুনাফার কত অংশ তুমি হচ্ছে যে দেখো লাইনটাতে আমি একটু দাগ দিয়ে দিই, মুনাফার কত অংশ লভ্যাংশ হিসেবে শেয়ার মালিকদের প্রদান করতে হবে। এখন মুনাফার সবটুকুই কিন্তু তুমি লভ্যাংশ দিয়ে দিবা না, কিছু অংশ তুমি হচ্ছে শেয়ার মালিকদের দিবা এবং কিছু অংশ তুমি কারবারে পুনরায় বিনিয়োগের জন্য রাখবা। যেটা পুনরায় বিনিয়োগের জন্য রাখবা সেটার নাম আমরা দিচ্ছি হচ্ছে অবন্টিত মুনাফা, ঠিক আছে, বা আমরা কিন্তু সঞ্চিতি তহবিল পড়ে এসেছি, মনে করে দেখো আমরা এগুলো এই শব্দগুলোর সাথে আগেই পরিচিত। তাহলে নিট মুনাফার দুইটা অংশ, একটাকে আমরা বলছি লভ্যাংশ আর একটাকে বলছি আমরা অবন্টিত মুনাফা। এখন তোমার কাজ, তোমার সিদ্ধান্ত কি, তুমি আর্থিক ব্যবস্থাপক, তুমি সিদ্ধান্ত নিবা তুমি 100 টাকার মধ্যে কত টাকা রেখে দিবা আর কত টাকা তুমি তোমার শেয়ার হোল্ডারদের মধ্যে দিয়ে দিবা। মেয়েরা ম্যানেজার আর শেয়ার হোল্ডার কিন্তু আলাদা, ঠিক আছে, আমরা কিন্তু প্রত্যেকেই জানি কোম্পানির ব্যবস্থাপনা এবং মালিকানা হচ্ছে কি আলাদা। তো তুমি যেহেতু ফিনান্সিয়াল ম্যানেজার, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি তোমার শেয়ার মালিকদের কত টাকা লভ্যাংশ দিবা এবং কত টাকা হচ্ছে তোমার ব্যবসা পরিচালনার জন্য ভবিষ্যতের জন্য রেখে দিবা। এই সিদ্ধান্তটাকেই আমরা বলছি লভ্যাংশ সিদ্ধান্ত। লভ্যাংশ সিদ্ধান্ত এমন ভাবে গ্রহণ করা উচিত যা কোম্পানির শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি করে। তাহলে এই লাইনটা একটু আমরা বুঝে নিই কিভাবে আমরা বাজার মূল্যটাকে বাড়াতে পারি। দেখো, যদি আমরা লভ্যাংশ একদমই না দিই, যে 100 টাকা লাভ হয়েছে আমি শেয়ার মালিকদের কিচ্ছু দিব না, শেয়ার মালিকদের কিচ্ছু দিব না, আমি 100 টাকায় অবন্টিত মুনাফা হিসেবে জমিয়ে রেখে দিব, এটা কি ঠিক হবে? বলো কি এটা কি নো ম্যাম, ঠিক হবে না? নো ম্যাম। ঠিক হবে না, কারণ বাজারে তোমার কোম্পানির সুনাম একদম জিরো হয়ে যাবে, যে এই কোম্পানিটা তো ভালো না, এই কোম্পানির শেয়ার কিনলে এই কোম্পানি থেকে কোনো লাভ পাওয়া যায় না। তাহলে বাজারে যখন এই জিনিসটা ছড়িয়ে পড়বে যে এই কোম্পানিটা ভালো না, এই কোম্পানি থেকে শেয়ার কিনলে আমরা কোনো লাভ পাই না, তাহলে তোমার শেয়ারের দাম কি হবে, বাড়বে না কমবে? বলতো, বাজারে যদি দুর্নাম ছড়িয়ে পড়ে যে এই কোম্পানিটা ভালো না, এই কোম্পানি থেকে লভ্যাংশ পাওয়া যায় না, তাহলে কি তোমার ম্যাম শেয়ারের কমে দাম, যাবে। এক্স্যাক্টলি শেয়ারের দাম কমে যাবে, কারণ বিনিয়োগকারীরা তো আসলে বিনিয়োগ করেই লাভের আশায়, তাই না? তো তুমি যদি লাভ নাই পাও তাহলে তুমি ওই কোম্পানির শেয়ার কিনতে চাইবে না, যখনই তুমি কিনতে না চাইবা তখনই তোমার শেয়ারের দাম হুট করে কমে যাবে। আচ্ছা, তাহলে তোমার শেয়ারের দাম কিভাবে বৃদ্ধি পাবে? অবশ্যই তোমাকে প্রতি বছর কিছু লভ্যাংশ দিতে হবে, কিন্তু তুমি যদি আবার পুরো 100 টাকাই লভ্যাংশ দিয়ে দাও সেটাও তোমার জন্য ঠিক হবে না, কারণ ভবিষ্যতে অনিশ্চিত
ভবিষ্যৎ হচ্ছে ম্যাম অনিশ্চিত। তাহলে হ্যাঁ বেশি লভ্যাংশ দিলে শেয়ারের দাম আরো বেড়ে যাবে না? হ্যাঁ বেড়ে যাবে, শেয়ারের দাম বাড়লে কোম্পানির জন্য ভালো, কিন্তু একটা কোম্পানি যদি তারা পুরো ফান্ড মানুষকে লভ্যাংশ হিসেবে দিয়ে দেয় তাহলে তো সে ভবিষ্যতে ব্যবসা পরিচালনা করতে পারবে না। ও ভবিষ্যতে আচ্ছা তার ম্যাম। বড় বড় যে মেশিন কিনতে 1 কোটি টাকা লাগবে, তখন সে কিভাবে মেশিন কিনবে? বা ধরো করোনার মতো সিচুয়েশন তৈরি হতে পারে, করোনা ভাইরাস যেরকম, যে ব্যবসাটা কমে যাবে, অর্ডার কমে যাবে, তখন সে যদি তার সব টাকাই লভ্যাংশ হিসেবে দিয়ে দেয় শেয়ারের দাম বাড়ানোর জন্য, তাহলে এই ভবিষ্যৎ অনিশ্চয়তাকে সে মোকাবেলা করতে পারবে না। এই জন্য অবন্টিত মুনাফায়ও তাকে কি করতে হবে বলতো, টাকা রেখে দিতে হবে। অবন্টিত মুনাফা হচ্ছে আমরা বাসায় যেরকম টাকা জমিয়ে রাখি ভবিষ্যৎ অনিশ্চয়তার জন্য, ঠিক সেরকম তোমার বাবা যদি তোমার বেতনের সমস্ত টাকা খরচ করে ফেলে তোমার বাবার, তো তোমরা হয়তো বা বর্তমানে ভালো চলতে পারবা, বর্তমানে 2টা ভালো রেস্টুরেন্টে খেতে পারবা, 5টা ভালো ড্রেস পরতে পারবা, বা তোমার মা ভালো জুয়েলারি পরতে পারবে, কিন্তু সব টাকাই যদি তোমার বাবা খরচ করে ফেলে তাহলে ভবিষ্যতে তোমাকে ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের সময় টাকা প্রয়োজন হলে সে দিতে পারবে না, কারো চিকিৎসা ব্যয় প্রয়োজন হলে সেটা সে বহন করতে পারবে না। ঠিক সেরকম বর্তমানে লভ্যাংশ সব দিয়ে দিলে প্রতিষ্ঠানের সুনাম বাড়বে, শেয়ারের দাম বাড়বে, কিন্তু অবন্টিত মুনাফা যদি আমরা না রাখি তাহলে আমাদের ভবিষ্যৎ কোম্পানি পরিচালনা করতে অসুবিধায় পড়তে হবে। ঠিক আছে, এজন্য একজন আর্থিক ব্যবস্থাপক সিদ্ধান্ত নিতে হবে যে কি পরিমাণ সে লভ্যাংশ হিসেবে দিবে এবং কি পরিমাণ সে অবন্টিত মুনাফা হিসেবে রাখবে। এটা প্রতি বছরই তার সিদ্ধান্তটা চেঞ্জ হবে। লভ্যাংশ বেশি হলে, ভিট লাভ বেশি হলে সে বেশি লভ্যাংশ দিবে, কোনো বছর দেখা যেতে পারে তার লভ্যাংশ বাড়াতে হতে পারে, কোনো বছর দেখা যেতে পারে অবন্টিত মুনাফা বাড়াতে হতে পারে। এটা নিট লাভের উপরে ভিত্তি করে, কোম্পানির ব্যবসার উপরে ভিত্তি করে তোমাকে, তুমি যদি আর্থিক ব্যবস্থাপক হও তোমাকে এই সিদ্ধান্তটা নিতে হবে। ঠিক আছে, আচ্ছা তো আশা করি তোমরা এই টপিকসটা বুঝতে পেরেছো। এই টপিকসটা অনেক সহজ এবং অনেক মজার, ঠিক আছে, এবং এটা তোমাদের সব জায়গায় লাগবে, বারবারই বলছি প্রথম অধ্যায়টা হচ্ছে তোমাদের বেসিক, যেটা তোমাদের সব জায়গায় লাগবে। আচ্ছা তো এখন দেখি যে আমাদের পরবর্তী পেজে কি আছে, আমরা একটু দেখে নিই, কারণ আমাদের সময় বেশি নাই, কিন্তু আমরা একটু দেখতে পারবো যে কি বলেছে। দেখো এখানে একটা কর্মপত্র দিয়ে বলেছে 4। এখন তোমাকে বলেছে যে তুমি যে এতক্ষণ যে জিনিসটা বুঝলা, এখানে তোমাকে বলছে কার্যাবলীর ধরন বা সিদ্ধান্ত। এখানে তোমাকে এক একটা করে কার্যাবলী দিয়েছে, তুমি মিলায় দেখবা যে তোমার আগের কার্যাবলীর সাথে কোনটা মিলে। এটা করলে তোমার কি লাভ হবে বলো তো, তুমি যে কোনো সৃজনশীল প্রশ্নটাকে ধরতে পারবা। এই কর্মপত্র দেয় হচ্ছে তোমার সৃজনশীল প্রশ্ন উত্তর করার জন্য। ধরো এটা ছোট ছোট এক একটা উদ্দীপকের মূল কথা লেখা, আমি একটা দুইটা পড়ি তাহলে তোমরা বুঝতে পারবা। প্রথমটা দেখো, মিস্টার আতিক একটি প্রকাশনার কথা বিবেচনা করছেন যেখান থেকে আগামী 3 বছর যথাক্রমে 30,000, 50,000 এবং 70,000 টাকা পাওয়া যাবে। আচ্ছা তো দেখো এখানে একটি প্রকাশনার কথা সে বিবেচনা করছে, বা হতে পারে এটা প্রকাশনা না হয়ে এটা প্রকল্প হলে ভালো হয়, যাই হোক ওরা যে শব্দ দিয়েছিল সেটাই পড়ি। তো এটা কোন ধরনের সিদ্ধান্ত হবে বলো তো? মূলধন বাজেটিং। আচ্ছা মূলধন বাজেটিং কেন বললাম, কারণটা বলো। ম্যাম 3টা, না বিনিয়োগ সিদ্ধান্ত। এক্স্যাক্টলি, বিনিয়োগ সিদ্ধান্ত। বিনিয়োগ সিদ্ধান্ত হবে এটা অবশ্যই, কিন্তু আমরা সরাসরি মূলধন বাজেটিং বলতে পারছি না এই কারণে, কারণ এখানে উদ্দীপকটাতে আবার 3 বছর দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে যদি 5 বছর দিত তাহলে সরাসরি আমরা কি দিয়ে দিতাম, মূলধন বাজেটিং। আমরা জানি যে দীর্ঘমেয়াদী মেয়াদটা হচ্ছে 5 বছরের উপরে, কিন্তু এখন আমরা কোনটা দিব, বিনিয়োগ সিদ্ধান্ত। ঠিক আছে, এই তো হয়েছে। আচ্ছা 2 নাম্বারটা আমরা দেখি, টপিকো লিমিটেডের মোট মূলধনের 1 কোটি টাকার মধ্যে 2 লক্ষ টাকা চলতি সম্পদে বিনিয়োগ করে। এটা বলো, এটা কি হবে? চলতি মূলধন ব্যবস্থাপনা। চলতি মূলধন ব্যবস্থাপনা। আমরা দেখেই বুঝছি যে একদম সুন্দর ক্লিয়ার একটা জিনিস, যে 2 লক্ষ টাকা যদি চলতি মূলধনে সম্পদে বিনিয়োগ করেন তার মানে এইটা হচ্ছে তোমার চলতি মূলধন ব্যবস্থাপনা। এবার 3 নাম্বারটা দেখি, হাবিব লিমিটেড তাদের উৎপাদন ব্যবস্থাপনা আধুনিকায়ন করার লক্ষ্যে
25 লক্ষ টাকার একটি মেশিন ক্রয় করে যার মেয়াদ 15 বছর। এখন বলে দেখো মূলধন বাজেটিং ম্যাম। এক্স্যাক্টলি, শুধু দুইজন বলছো। আমার মনে হয় তোমরা যদি বুঝে থাকো এটা সবাই বলতে পারার কথা। কিভাবে বুঝলাম দেখো, মেয়াদটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। 15 বছর প্লাস টাকার অ্যামাউন্টটাও দেখো, ঠিক আছে? টাকার অ্যামাউন্টটাও বড় আর মেয়াদটাও বেশি, জন্য এটাকে আমরা বলছি মূলধন বাজেটিং সিদ্ধান্ত। আরেকটা দেখি, এবিসি লিমিটেড তাদের নেট মুনাফার 40% লভ্যাংশ হিসাবে শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন করে। বল এটা কি হবে? লভ্যাংশ সিদ্ধান্ত। ভেরি গুড, এই তো বুঝতে পেরেছো। নেট মুনাফার দুইটা অংশ একটু আগে বুঝিয়ে আসলাম, একটা হচ্ছে অবন্টিত মুনাফা আর একটা আমি কি বলেছিলাম, লভ্যাংশ। কারণ যেহেতু নেট মুনাফার 40% লভ্যাংশ দিচ্ছে, তার মানে এটা হচ্ছে লভ্যাংশ সিদ্ধান্ত। আচ্ছা, এখন 5 নাম্বারটা দেখি কি বলেছে। XYZ লিমিটেড তাদের একটি প্রকল্পে বিনিয়োগের জন্য 10 লক্ষ টাকার শেয়ার এবং 15 লক্ষ টাকা থেকে ঋণ সংগ্রহ করে। এটা কি হবে? বিনিয়োগ সিদ্ধান্ত। অর্থ সংস্থান সিদ্ধান্ত। ভেরি গুড, অর্থ সংস্থান সিদ্ধান্ত। যেখানে আমরা একটু আগে এই জিনিসটা বারবার বলেছি যে তোমার ধরো 100 টাকা প্রয়োজন, 100 টাকার মধ্যে তুমি কি পরিমাণ টাকা নিজের থেকে নিবা, নিজের টাকাটাই তো শেয়ার, তাই না? এবং কি পরিমাণ টাকা তুমি ঋণ গ্রহণ করবা, এটা নির্ধারণ করাকে আমরা বলছি অর্থ সংস্থান সিদ্ধান্ত। দেখো এখানে 10 লক্ষ টাকা শেয়ার এবং 15 লক্ষ টাকা ঋণ থেকে সিদ্ধান্ত নিবে, এই জন্য পুরো অর্থ সংস্থান। আমরা লাস্ট আরেকটা দেখি, PQR লিমিটেড তাদের উৎপাদন সচল রাখার জন্য 5 লক্ষ টাকার কাঁচামাল ক্রয় করে। কি হবে? কাঁচামাল চলতি মূলধন। ভেরি গুড, চলতি মূলধন। এখানে অ্যাকাউন্টিং এর কনসেপ্টটাও কিছু কাজে লাগাতে হবে, ঠিক আছে? আমি বলেছি তাদের উৎপাদন সচল দৈনন্দিন কাজের মধ্যে পড়ছে, ঠিক আছে? উৎপাদন সচল রাখা দৈনন্দিন কাজের মধ্যে চলছে এবং কাঁচামাল ক্রয়ও তোমার হচ্ছে যে চলতি সম্পদের মধ্যে পড়ছে। এই কারণে এটা হবে তোমার চলতি সম্পদ ব্যবস্থাপনা। তো যারা বলতে পারছো মেয়েরা, আমি খুবই খুশি এবং তাদেরকে থ্যাঙ্কস দিচ্ছি, তারা একটু বুঝতে পেরেছো। আর বাকি যারা এখন একটু কম বুঝেছো তাদের জন্য আমার পরামর্শ হবে তোমরা বাসায় পুরো টপিকটা পড়বা এবং আগামী তোমাদের যে ক্লাসটা, এটা হচ্ছে শনিবারে, তাই না? হ্যাঁ শনিবারে নাকি? হ্যাঁ শনিবারে। তো শনিবারে হচ্ছে তোমাদেরকে আমি এই টপিকটা পড়া ধরবো না, আমি তো তোমাদের 6টা বলে দিলাম, বাকি যেগুলো আছে, বাকি আর কয়টা আছে? 14টা। তোমরা এখানে বাসায় পেন্সিল দিয়ে বইয়ের হচ্ছে এখানে লিখবা উত্তরটা, পেন্সিল দিয়ে লিখবা যে উত্তরটা কি। আর আমি চিন্তা করেছি তোমাদের জন্য, আমার তো এমনি তো অঙ্ক শুরু হলে আসলে আমার হোমওয়ার্ক দেখতে হবে, আমি আলাদা করে একটা মেসেঞ্জার গ্রুপ করবো, ওইখানে তোমরা আমাকে ছবি তুলে আর কি ইমু বা ভাইবারে ছবি তুলে আমাকে হোমওয়ার্ক গুলা দিবা, আমি আবার চেক করে দিব, ঠিক আছে? আপাতত থিওরি করছি, এজন্য আমার লাগছে না। তো এই কাজটা তোমরা বাসায় সবাই করবা, ঠিক আছে? তাহলে আমার মনে হয় সবাই বুঝতে পেরেছো। তো এটাই হবে তোমাদের বাসার কাজ। কি প্রথমে টপিকসটা পড়বা, টপিকসটা না বুঝলে কিন্তু এটা পারবা না। পরে হচ্ছে এটা সবাই পেন্সিল দিয়ে ফিল আপ করবো, আমি আগামী ক্লাসে এটা পড়া ধরবো। আচ্ছা মেয়েরা, তাহলে আজকের মতো হচ্ছে আমরা ক্লাসটা শেষ করতে চাচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে কিনা তাহলে আমি করতে পারো। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই, তাহলে হচ্ছে যে আমি মিটিংটা শেষ করছি। এমনি তো আমাদের টাইমের আগে শেষ করাই ভালো, কারণ হুট করে কেটে যায়, তোমাদের কাছে বিদায় নিতে পারি না। তাহলে সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অবশ্যই সবাই টাইমলি ক্লাসে জয়েন করবা, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।